জুলাই ঘিরে হঠাৎই উত্তপ্ত মাঠের রাজনীতি, পরস্পরকে দুষছেন বিএনপি ও এনসিপির নেতারা। আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন, কুৎসা রটাবেন, নোংরা অপপ্রচার দিবেন। আপনি রাজনীতি করছেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন, সেখানে আপনার একটা পরিমিতি বোধ থাকবে না। এখানে রাজনৈতিকভাবে অফেন্সিভ কোনো বক্তব্য ছিল না। আপনার মত থাকতে পারে, কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন। আপনারা পাল্টা সমাবেশ করেন, পাল্টা সমাবেশ করে আপনাদের বক্তব্য। আচরণবিধি করার তাগিদ বিশ্লেষকদের। পলিটিশিয়ানদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করেই হবে জুলাই সনদের আলোকেই জানালেন আইনমন্ত্রী। গণভোটের রায় নিয়ে ছলচাতুরি চলছে, অভিযোগ জামায়াত আবিরের। দানাই পানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে। আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। হবিগঞ্জে ছাত্রদলের উপর হামলার অভিযোগে পাটোয়ারি সার্জিস সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। সিলেটের 3 উপজেলায় আজ এনসিপির পদযাত্রা কর্মসূচি। পুনঃখননের পর প্রবাহ বেড়েছে দেশের খাল ও ক্যানেলগুলোয়। সেচ সুবিধা পাচ্ছে বিপুল ফসলি জমি, গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি। নদীতে থেকে মাছ আসতেছে, আমরা নিজেরা মাছ ছেড়েছি, বিভিন্ন প্রজাতির, দেশীয় প্রজাতির। আমরাও কাজ করছি, এই যে গাছ লাগাইছি, তারপর মাটি কাটছি। সবার লিগেই ভালিব, আঙ্গল লিগেও ভালিব, ব্যাগের লিগেও ভালিব। ক্ষেত্রেই বেশি উপকার হবে। এই যে খেতে পানি দেয়, পানি দিতে পারবো। হাত বাড়ালেই মাদক মিলছে চট্টগ্রাম শহরে। গুরুত্বপূর্ণ সব স্থাপনা ঘেঁষে নেশার স্পট। পান সিগারেটের আড়ালে চলছে কেনাবেচা, নির্বিকার প্রশাসন। হাঁটা চলার জন্য একটা ভয় করে। আসলে পাগল না, এই ইয়াবা মাদক সেবন এগুলোই করতেছে। এরা যদি না বেসে তারা তো আইন খাইতে পারে না, তারা আমরা খাইতে পারি না। গাজায় শান্তি ফেরাতে অস্ত্র ছাড়তে রাজি হামাস, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। একই পথে হাঁটবে মুক্তিকামী অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীরাও। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। আবারও সংঘাতমুখী হচ্ছে রাজনীতি। পরপর 2 দিন এনসিপির কর্মসূচি ঘিরে হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করছে দলগুলো। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ শক্তিকে ফেরাতেই পরিকল্পিতভাবে অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে। এমন অভিযোগ অস্বীকার করে এনসিপির নেতা সরওয়ার তুষার বলেছেন, বক্তব্যের জবাব কখনোই হামলা হতে পারে না। উভয় পক্ষকে সংযুক্ত থাকার আহ্বান জানিয়ে রাজনীতিবিদদের শৃঙ্খল রাখতে আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যাদেরকে আপনারা পাঠিয়েছেন তারা গিয়ে যে ব্যবসায়ীরা আপনাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করে তাদের সাথে গুলশানে বসে বসে মত মাস্তি করে। বক্তব্যের কারণে প্রায় খবরের শিরোনাম হচ্ছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার সেই বক্তব্যের রেশ ধরেই মঙ্গলবার হবিগঞ্জে হামলার ঘটনা। জারি করা হয় 144 ধারা। পুলিশি বাধায় সমাবেশ করতে পারেনি বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার আবারও হামলায় ক্ষতিগ্রস্ত হয় এনসিপি নেতাদের গাড়িবহর। 2 ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করেন এনসিপি নেতারা। কয়েক বছর আগেও বিএনপি নেতারাই এমন হামলার শিকার হতেন। আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এখন কি বিএনপিও সেই পথে হাঁটছে? আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন, কুৎসা রটাবেন, নোংরা অপপ্রচার দিবেন। এটা যারা রাজনীতি করছেন বলে দাবি করছেন তাদের মুখ থেকে যখন আসবে, এটা আমাদের যে রাষ্ট্র সমাজ সংস্কৃতি, এটা কিন্তু ধসে যাবে। এখানে কারা করছে সেটা খতিয়ে দেখবে স্থানীয় প্রশাসন। তারা খতিয়ে দেখে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এটাও দেখতে হবে যে আপনি রাজনীতি করছেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন, সেখানে আপনার একটা পরিমিতি বোধ থাকবে না। এখানে রাজনৈতিকভাবে অফেন্সিভ কোনো বক্তব্য ছিল না। আপনার মত থাকতে পারে, কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন। আপনারা পাল্টা সমাবেশ করেন, পাল্টা সমাবেশ করে আপনাদের বক্তব্য দেন।
এটাই রাজনৈতিক শিষ্টাচার। বিরোধী দলের উপরে চড়াও হওয়া এটা হলো পুরনো আওয়ামী কালচার। সেই জিনিস যখন আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করছে এবং ক্ষুব্ধও করছে একই সাথে। যারা মনে করছেন যে ফিশ ইন দি ট্রাভেলড ওয়াটার, তারা সেই মাছটা ধরতে পারবেন না। যদি কোনোভাবে ফ্যাসিবাদের আগমন ঘটে, কেউ রক্ষা পাবে না। এই অভিযোগ সত্য না। যদি পতিত শক্তি ফিরে আসে, সেটা সরকারেরই দায় হবে। কারণ হচ্ছে আমাদের কর্মসূচিটা তো বিচার ও সংস্কার কেন্দ্রিক। 24 সাল পরবর্তী এমন সংঘাত, উত্তপ্ত রাজনীতি নিয়ে ক্ষুব্ধ রাজনৈতিক বিশ্লেষকরাও। তারা বলছেন, রাজনীতিবিদদের জন্য কোড অফ কন্ডাক্ট থাকা বাঞ্ছনীয়। গালিগালাজ করলে সেটা আপনার মারামারিতে যাওয়ার, মারামারির মাধ্যমে এটার সমাধান করা ঠিক না। বরং আপনি কেন্দ্রীয়ভাবে একটা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করে একটা পলিটিশিয়ানদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। হবিগঞ্জের ঘটনায় যে সংঘাত হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। সব মহল অন্যদের সমালোচনা করার সময় তারা শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে যাবেন না। সব পক্ষকে সংযত থাকার জন্য আমার আহ্বান থাকে। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করলেও অভিযুক্ত নেতার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করার কথা জানান সারোয়ার তুষার। আর রিজভী আহমেদ বলছেন, পরিস্থিতি উত্তপ্ত না করতে দলীয় নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা সেই দিকে পা বাড়াবে না, কোনো সংঘাত তৈরি হোক, কোনো শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত ঘটাবে না। তেমনি বিরোধী দলকেও সতর্ক থাকতে হবে। বক্তব্যের ক্ষেত্রে আমরা সবসময় স্বাধীনতা প্রত্যাশা করি, এবং যদি কারোর বক্তব্যে এই ধরনের কোনো বিষয় আসে, সেটা আমরা তাকে বলি এবং আমাদের দলের মধ্যে এটা নিয়ে কথাবার্তা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়িত হবে, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, দেশীয় বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাত এগিয়ে যাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। বিএনপি যদি গণতান্ত্রিক দল হয়, তাহলে গণভোটের রায়ও তাদের বাস্তবায়ন করতে হবে, অথচ দলটি গণভোটের রায় নিয়ে ছলচাতুরি করছে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এত কথা বলেন। জানান, স্বৈরাচারদের করুণ পরিণতির ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, ক্ষমতায় বসে বিএনপিও শিক্ষা নিচ্ছে না। নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের কথা দিলেও বর্তমানে তারা টেম্পো স্ট্যান্ডে কাজ দিচ্ছে। জামায়াত আমির প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশারায় সবকিছু চললে তার ইশারায় কেন দুর্নীতি বন্ধ হচ্ছে না? বলেন, নৈতিক দিক থেকে দেশের পরিচালনায় ব্যর্থ সরকার। এ সময় ভারতের দৃষ্টিভঙ্গির বিষয়ে আমির বলেন, প্রতিবেশী দেশটি জামায়াতকে গ্রহণ না করলেও কিচ্ছু যায় আসে না দলের। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? দানাই পানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে। আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 40-50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সদর মডেল থানায় মামলা করেন। তাতে উল্লেখ ছিল, গত মঙ্গলবার জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সাথে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে ছাত্রদল নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে অবস্থান করছিলেন। এই সময় নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ 40-50 জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এই সময় কয়েকটি মোবাইল ফোনও ছিনতাই করা হয়।
মঙ্গলবার হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপির নেতাকর্মীরা। এই ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 100 জনকে আসামি করে মামলা করে এনসিপি। গেল কয়েকদিনের ভাঙচুর সংঘর্ষের শিকার হলেও দ্বিতীয় দিনের মতো সিলেটে জুলাই জাগরণ পদযাত্রা করবে এনসিপি। বিকাল 3টায় কোম্পানিগঞ্জ, 5টায় গোয়াইনঘাট এবং সবশেষ সন্ধ্যা 7টায় জয়ন্তাপুর উপজেলায় পথসভা করবে দলটি। গতকাল প্রথম দিনের কর্মসূচিতে সিলেটের গোলাপগঞ্জ শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। সেখান থেকে বের হওয়ার পর এনসিপির গাড়ি বহরে করা হয় ভাঙচুর। পরে রাতে কানাইঘাট এবং ওসমানীনগরে পথসভা করে দলটি। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে 2 বছর পর প্রস্তুত হলো এই জাদুঘর। যে বিষয় নিয়ে খোলামেলা কথা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সাবেক প্রেস সচিব শফিকুল আলমের সাথে। তিনি জানান, এই জাদুঘর স্বৈরাচারের ইতিহাস ও পতনের সাক্ষ্য দিবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে গত 16 বছরের দুঃশাসনের স্মৃতিও তুলে ধরেছে বলে জানান শফিকুল আলম। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। 5 আগস্ট 2024 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটে শেখ হাসিনা সরকারের পতন। চূর্ণ বিচূর্ণ হয় 16 বছরের ফ্যাসিবাদী শাসন। এদিন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন অভিমুখে ছুটে যায় লাখো জনতা। পদত্যাগ ও দেশত্যাগের পরে গণভবনে প্রবেশ করে বিপ্লবী জনতা, করে বিজয় উল্লাস। অন্তর্বর্তী সরকার গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ হাতে নেয়। জুলাই গণ অভ্যুত্থানের পেরিয়েছে 2 বছর। সেই ভঙ্গুর গণভবন এখন পরিণত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। ভেতরে রয়েছে 2024-এর গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মারক, স্মৃতিচিহ্ন, ঐতিহাসিক দলিল ও আন্দোলনের উপকরণ সহ 16 বছরের দুঃশাসনের চিত্র। সাবেক প্রেস সচিব শফিকুল আলম জানালেন কি কি থাকছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। জুলুমের যে একটা রাজনীতি উনি করে গেছেন, তো সেই পুরোটার কেন্দ্র ছিল গণভবন। অনেক ডকুমেন্ট পাওয়া গেছে, কাকে কাকে কি করতে হবে, কার হিউম্যান রাইটস অ্যাবিউজ করতে হবে, পুরোটা পাওয়া গেছে। তো ফলে এইটাকেই বেছে নেওয়া হয়েছে। এবং দেখেন, এই পুরো জিনিসটাকে কিন্তু রিপারপাস করা হয়েছে। যে পুরো যে ডিসম্যান্টেল করা হয়েছে তাও না, যা যেরকম ছিল বাংলাদেশ, যে ধরনের গুম করা হয়েছে, আয়নাঘর তৈরি করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে এবং যেভাবে ব্যাংক লুট করা হয়েছে, এই প্রত্যেকটারই দলিল থাকছে সেখানে। শফিকুল আলম বলেন, স্বৈরাচার তৈরি এবং পতন হয় কিভাবে সেই বার্তায় দিবে এই জাদুঘর। কেউ যেন আর স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এবং কোনো স্বৈর শাসকই শেষ পর্যন্ত টিকতে পারে না, সেই বার্তাই যাবে সবার কাছে। একটা স্বৈরাচার কি রকম পতন হয়, স্বৈরাচার তৈরিও হয় কিভাবে, স্বৈরাচারকে কারা তৈরি করে। এই যে স্বৈরাচার তো এককভাবে তৈরি হয় না, সে সিকিউরিটি ফোর্সকে ইউজ করে, সে ইন্টেলিজেন্স এজেন্সিকে ইউজ করেছে, সে বিজনেসম্যানদেরকে ইউজ করেছে এবং কালচারাল ব্যক্তিত্বদেরকে ইউজ করে। সবাই মিলে তো তাকে স্বৈরাচার বানিয়েছে। এই মেসেজটা সবাই পাবে যে আমরা ওই বাংলাদেশে এই ধরনের কোনো রেজিম আর আসতে দিব না, বাংলাদেশে যাতে স্বৈরাচার না আসে, এটা একটা লিসন। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সংগ্রাম, আত্মত্যাগ আর গণমানুষের আকাঙ্ক্ষার নানা স্মারক সংরক্ষণ করা হয়েছে এখানে। ইতিহাসের পাতায় এই অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই গড়ে তোলা হয়েছে এই স্মৃতি জাদুঘর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শুষ্ক মৌসুমে কোথাও পানির দেখা মিলত না। পলি ভরাট হয়ে ভরা বর্ষায় হতো জলাবদ্ধতা। কৃষকের সেচ সংকট কিংবা খরচ সবই বাড়ত। কিন্তু এখন বদলে গেছে সব। দেশ জুড়ে পুনঃখনন হওয়া খালে বইছে পানির স্বাভাবিক প্রবাহ। পরিত্যক্ত খালগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির হাত ধরে শুরু হয়েছে নয়া সবুজ বিপ্লবের পথে হাঁটা। মৎস্য আহরণ, হাঁস মুরগি পালন কিংবা কর্মসংস্থান, কত কত সম্ভাবনা।
চাঁদপুর ঘুরে এসে মাহফুজ মিত্রুর ক্যামেরায় খালপোনা খননে বদলে যাওয়া জনপদ আর জনজীবনের কথা জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। চোখে আরাম লাগছে। এঁকে বেঁকে চলে গেছে ডাকাতিয়া নদীর দিকে চাঁদপুরের ঘোষেরহাট বিশ্বখাল, যেটি কদিন আগেই পুনঃখনন করা হয়েছে। সেই খালের এমন দারুণ রূপ স্থানীয়দের জন্য ছিল অকল্পনীয়। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির সুফল পেতে শুরু করেছেন দুপারের বাসিন্দারা। পুনঃখনন হওয়া খালে এখন স্বচ্ছ পানির ধারা। একসময় এই বিশ্বখাল সব ঋতুতেই ছিল শুষ্ক, পানির দেখা মিললেও ছিল নোংরা। সেখানেই এখন শৈশবের দুরন্ত সাঁতার, হুল্লোড়। খালের পাড়ে সারিবদ্ধভাবে লাগানো বনজ আর ফলদ গাছের চারা সবুজ বাংলাদেশের কথা বলছে। পাড়ের মাটিতে নানা জাতের শাকসবজি ইতিমধ্যেই স্বাবলম্বী করে তুলছে স্থানীয় বাসিন্দাদের। পানিতে মাছের পোনাদের অবাধ আনাগোনা, হাঁসেদের জলকেলি, কৃষকের পাট ভেজানোর পানি আর জায়গাও মিলল। যেন সরকারের খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে মরা গাঙ্গে প্রাণের সঞ্চার। যার আরেক উদাহরণ নারায়ণগঞ্জের এই ত্রিবেণী খাল। ঘন জঙ্গল বনে যাওয়া খালে এখন শুরু হয়েছে পানির প্রবাহ, প্রাণের প্রবাহ। আগে খালে পানি থাকতো না, দিন কালাইলে নদী থেকে নতুন পানি আসাতে আমগো পুরান পানি নদী চলে যায়, আবার নতুন পানি আসে, এভাবে সাথে সাথে মাছ হয়। হাঁস মুরগি আনের ইন্ডিয়া বেড়া দিয়া হাঁস মুরগি এনে চললো থাকলো। নদীতে থেকে মাছ আসতেছে, আমরা নিজেরা মাছ ছেড়েছি বিভিন্ন প্রজাতির, দেশীয় প্রজাতির। আগে পানি ছিল না, পাট ভিজাইতে পারতো না, পাট আসতো না, পাট নষ্ট হয়ে যেত। এখন পাট ভিজাইতে পারতেছে। ফসলি জমি আর জনপদের বুক চিরে নদীর সঙ্গে নদীর সংযোগ ঘটিয়েছে এই খাল। এঁকে বেঁকে বয়ে যাচ্ছে পানির ধারা। যে খাল এতদিন ছিল অবহেলা আর অনাদরে, সেই বিশ্বখাল পুনঃখননের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নেই। শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়ার শঙ্কাও দূর হয়েছে। খাল খনন করতে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রান্তিক শ্রমিক। বছর জুড়ে রকমারি মাছও মিলবে। ফসলের উৎপাদন বৃদ্ধি আর খরচ কমবে বলেই বিশ্বাস তাদের। গোটা বাস্তুতন্ত্রেই যেন এক দারুণ প্রভাব ফেলতে শুরু করেছে পুনঃখনন হওয়া খালগুলো। আমাদের জমি জামা যে কীটনাশক সিজনে ব্যবহার করি, এইগুলো তো আবার বাড়ি যাইতেছে গিয়া। ক্ষেত্রেই বেশি উপকার হবে। এই যে ক্ষেত পানি দেয়, পানি দিতে পারবো। আবার এলাকার বলা গা গোসল ঘাটলা দিয়ে দিছে। লেবাররা কাজ করছে, যখন আমরাও কাজ করছি, এই যে গাছ লাগাইছি, তারপর মাটি কাটছি। এই যে যারা ধান খেতি করে এগুলিকে ভালিব না, সবার লিগেই ভালিব, আঙ্গুল লিগেও ভালিব, ব্যাকের লিগেও ভালিব। 10 থাকলে নানটা খাইতে আর মুবাবু। আমরা শুধু পানির জন্য এতদিন পিছাইছিলাম, এখন আমাদের প্রতি হেক্টর আপনার জমির ফসল বেড়ে যাবে। আমরা তো আগে পানি পাইতাম না, তা আমরা হিমশিম খেয়ে যেতাম, খরচ অনেক বাড়িয়ে যেত গিয়া। এখন নদী থেকে সরাসরি পানি আইব, আমরা অনেক কম খরচে এই পানি উঠাইতে পারবো। এই খাল পুনঃখননে বদলে গেছে পাড়ের মানুষের জীবন। যেন হৃদযন্ত্র হয়ে প্রাণ আর প্রকৃতির মেলবন্ধন ঘটিয়েছে। উপকারভোগীরা বলছেন, সরকারের খাল পুনঃখনন কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি অন্যতম নির্ধারক হবে সামষ্টিক অর্থনৈতিক ধারার। 100 বিঘার মরাই খাল পুনঃখননের পর স্বচ্ছ জলাধারে পরিণত হয়েছে। গাছের ছায়ায় শান্ত, স্নিগ্ধ, শ্যামল, কোমল এক রূপের জন্ম দিয়েছে। বেদখল হওয়া খাল পুনরুদ্ধার করে সরকারি পরিকল্পনা অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার খাল পুনঃখনন করা সম্ভব হলে কেবলমাত্র নান্দনিক এই সৌন্দর্যের ব্যবহার ঘটিয়ে দেশের অভ্যন্তরীণ গ্রামীণ পর্যটন শিল্পে এক নতুন সম্ভাবনার বিকাশ করতে পারে। স্থানীয় মানুষ, কৃষক তারা বলছেন, তারা ভোগ করবেন বহুমুখী সুফল, যার মধ্য দিয়ে কৃষি উৎপাদন আর কৃষি অর্থনীতিতে ঘটবে ইতিবাচক পরিবর্তন। দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর বটে। সেই সঙ্গে খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে ঘটবে নয়া এক কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বিশ্বখাল, চাঁদপুর। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গৌর। এর আগে বেলা 11টা নাগাদ কক্সবাজারে পৌঁছান তিনি। এরপরে শরণার্থী ক্যাম্পের পথে রওনা হয়েছেন তিনি। সেখানে পৌঁছে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক খোঁজ খবর নেবেন তিনি। বৃহস্পতিবার দুপুরের পর ঢাকা পৌঁছান সার্জিও গৌর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তিনি। রাতে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো।
সময়ের সাথে তা আরও জোরদার হচ্ছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা সার্জিও গোরের। এরপরই 3 দিনের বাংলাদেশ মিশন শেষ করবেন তিনি। দর্শক, মার্কিন বিশেষ দূত সার্জিও গোর ইতোমধ্যে শরণার্থী ক্যাম্পে পৌঁছে গিয়েছেন। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি রয়েছে সেখানে, সরাসরি যাচ্ছি তার কাছে। এহসান, এই মুহূর্তে সার্জিও গোর ঠিক কোথায় অবস্থান করছেন এবং তার দিনের বাকি কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। আমাদের কাছে সর্বশেষ যে আমরা এই মুহূর্তে যেখানে আছি এটি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, 8 নম্বর রোহিঙ্গা ক্যাম্প। এখানে তিনি এইমাত্র এসে পৌঁছে তিনি একটি টাওয়ার পরিদর্শন করছেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এই প্রথম তিনি 8 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নামলেন এবং আরও বেশ কয়েকটি ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। আসার পথে আমরা যতটুকু দেখলাম পুরো পথ জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বিশেষ ব্যবস্থায় তিনি এসেছেন এবং একেবারে শুরু থেকে ক্যাম্পেও আমরা দেখছি বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং পাশাপাশি কিছুক্ষণ আগে যখন তিনি রোহিঙ্গা ক্যাম্পের সড়ক দিয়ে ভেতরে আসার পর রোহিঙ্গারা দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতেও আমরা দেখেছি। অর্থাৎ আজকে তিনি এসেছেন এবং আসার কারণেই অনেক রোহিঙ্গাদের আসলে বিভিন্ন সমস্যা, বিশেষ করে হচ্ছে প্রত্যাবাসনের যে বিষয়, সেই প্রত্যাবাসনের বিষয়টা এ পর্যন্ত অনেকবার প্রত্যাবাসনের ব্যাপারে চেষ্টা হয়েছে, প্রত্যাবাসনের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কিন্তু আজকে যেহেতু বিশেষ দূত তিনি এসেছে, তিনি আসাতেই রোহিঙ্গারাও নতুন করে তাদের বিভিন্ন দাবি দেওয়া, বিশেষ করে তারা যাতে টেকসই একটি প্রত্যাবাসন পায় এবং তারা যাতে তাদের ভিটে মাটিতে ফিরে যেতে পারে, সেই প্রত্যাশা নিয়ে মূলত তারা আজকে এখানে দাঁড়িয়েছেন। রাস্তার দুধারে দাঁড়িয়ে তারা বিভিন্ন এই স্লোগান সম্বলিত যে প্ল্যাকার্ডগুলো দিয়েছেন, সেই প্ল্যাকার্ডে মূলত এসব ধরনের স্লোগানগুলো ছিল। আর আমরা আমাদের যে কর্মসূচি, তার যে আজকে সফরসূচির কথা বলেছেন, সেই সফরসূচির মধ্যে আসলে তিনি ক্যাম্প 8-এ এসেছেন এবং এখান থেকে আরও কয়েকটি ক্যাম্পে যাবেন। যেহেতু তার যে পূর্ব নির্ধারিত যে সূচি, সেই সূচি একটু গোপনীয় রাখা হয়েছে, সেজন্যই হয়তো আমাদের কাছে আসলে তিনি যখন যেখানে যাচ্ছেন তখনই আমরা বলতে পারছি যে তিনি কোথায় যাচ্ছেন। আসলে এর আগে আসলে বলার সুযোগ নেই তিনি কোন কোন ক্যাম্পে যাবেন। এবং বিকেলে নয়, সন্ধ্যা নাগাদ তিনি ঢাকা ফিরে যাওয়ার যে কথা রয়েছে সেটি হয়তো আমরা অপেক্ষা করছি আর কি। অনেক ধন্যবাদ এহসান, আপনাকে বিস্তারিত জানছিলাম আপনার থেকে। কাঙ্ক্ষিত দেশ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলে উল্লেখ করেছেন প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। বলেন, এরই মধ্যে দেশের রাজনীতিতে শুরু হয়েছে গুণগত পরিবর্তন। রাজধানীতে মুবাশ্শির হাসান গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। বলেন, 15 বছর দেশের মানুষ গুম খুন হয়েছে, কিন্তু এখন দেশ গঠনের সময়। গালাগালি আর রাজনীতি এক নয়। অতীতে যেভাবে নির্যাতন চালানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানও এর ভুক্তভোগী। তবুও বাংলাদেশের হাল ধরেছেন তিনি, কাঙ্ক্ষিত দেশ করতে কাজ করছেন। প্রেস সচিব বলেন, দেশের মানুষের মধ্যে এখন দুটো বিষয়ে ঐক্য রয়েছে, যার একটি হলো ফ্যাসিবাদকে ফিরতে না দেওয়া এবং অপরটি হলো দাবেদারি রাষ্ট্র গঠনে বাধা দেয়া। এই বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রত্যেকটা মানুষের জন্য একটা নিরাপদ জমি হবে, একটা নিরাপদ ভূমি হবে। আমরা তেমন একটি বাংলাদেশ করার জন্য কাজ করছি, তেমন একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। এলএনজি সরবরাহ কমায় সপ্তাহ পার হলেও কাটছে না গ্যাসের সংকট। এতে ভোগান্তি বেড়েছে জনজীবনে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ লাইন। চালকরা জানান, ভোররাত থেকে তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। গ্যাসের অভাবে ধুঁকছে শিল্পের চাকা। একই চিত্র বাসা বাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। গ্যাস পাম্প কর্তৃপক্ষ বলছে, চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না।
সরকারের জ্বালানি বিভাগ জানায়, মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ একটি এলএনজি টার্মিনাল। সেটি চালু করতে 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সেলারেট এনার্জি। এর আগে বন্ধ টার্মিনালে অক্ষত বয়লারটি চালুর চেষ্টা করা হচ্ছে। এটা চালু করা গেলে সংকট কিছুটা কমবে। 4-5 ঘন্টা যদি আমাদের ফুল প্রেশার থাকতো তাহলে আমরা সারাদিনে আর আসা লাগে না, কিন্তু 3-4 করে যদি গ্যাসই নেওয়া লাগে, অন্তত 3 ঘন্টা করে হইলেও 3 বারে 9 ঘন্টা। 50 টাকা পাইলে আমরা মনে করেন আবার যদি 500 টাকা মারি তাহলে মনে করেন আবার গ্যাসটা শেষ হয়ে যায়, আবার অন্য পাম্পে ঢুকি, আবার 4-5 ঘন্টা লাগে। আমাদের এখানে 2 সপ্তাহ ধরে পুরোপুরি গ্যাস নেই, একেবারেই নেই। মরণঘাতী মাদকে 6 লাখ চট্টগ্রাম। প্রকাশ্যে চলছে সেবন ও বেচাকেনা, হাত বাড়ালেই মেলে নেশাদ্রব্য। সরকারি অফিস, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে, থানার আশেপাশেই বসেছে মাদকের আসর। চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে টানা কয়েকদিন অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়াবহ চিত্র। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। চট্টগ্রাম সফরে আসা ভিভিআইপিরা যেখানে থাকেন, যেটি অন্যতম কেপিআই, সেই সার্কিট হাউসের পাশেই প্রকাশ্যে চলছে মাদক সেবন। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে মাদক লুকিয়ে ফেললেও একটু খুঁজতেই বেরিয়ে আসে সব উপকরণ। এটা দিয়ে কি করেন? এটা কি আপনার করা উচিত? এটা ভালো না। পাশে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ঘিরেও প্রকাশ্যে চলছে মাদক সেবন আর জোয়ার আসর। বিব্রত হন পথ চলতি মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা। মানুষ মনে করে এমনি পাগল, কিন্তু আসলে পাগল না। এই ইয়াবা, মাদক সেবন এগুলোই করতেছে এরা। হাঁটা চলার জন্য একটা ভয় করে, তারপরে হাঁটতে অসুবিধা হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়, বন্দর চেয়ারম্যানের বাসভবন, পূর্বাঞ্চল রেল সদর দপ্তর, রেলওয়ে রেস্ট হাউস, হাসপাতাল, মন্দির সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে সিআরবি এলাকায়। এখানে শতবর্ষী গাছের নিচে মাদকের আসর নিত্যদিনের চিত্র, অথচ ঠিক বিপরীতেই আছে পুলিশ ফাঁড়ি। ক্যামেরা দেখে অনেকে সটকে পড়লেও তেরে এলেন কয়েকজন। বাইরে থেকে হয়তো কেউ নিয়ে আসছে, খাইছে, হয়তো আপনি ওইটা দেখছেন। এরা যদি না বেসে তারা তো আইনা খাইতে পারে না, তারা আমরা খাইতে পারি না। ইট ইজ নট সেফ টু আস। এখানে একটা পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ সুপার কাজ আছে, এরা এদের শেল্টারে হয় এগুলা। প্রকাশ্যে মাদক স্থাপন করতেছে মানুষের, এটা তো অপন, এটা তো মানুষের ক্ষতি হইতেছে। এবার দেখাবো চট্টগ্রাম রেল স্টেশনের এক বিকালের চিত্র। যাত্রী সমাগমে মুখর প্ল্যাটফর্ম, ঠিক পাশেই 7 নম্বর সিটি বাস পার্কিং। এটি মাদকের আস্তানা হিসেবে পরিচিত। সুকৌশলে বাদাম কিংবা পান সিগারেটের আড়ালে বিক্রি হয় গাঁজা, ইয়াবা, আফিম, হেরোইন। অথচ 200 গজ দূরেই জিআরপি থানা। সপ্তাহখানেক অনুসরণের পর কোতোয়ালি থানা পুলিশ ও আরএনবিকে জানালে ঝটিকা অভিযান চালাতে রাজি হয় তারা। মাদক কারবারিদের কেউ মাদক নিয়ে, আবার কেউ রেখে পালিয়ে যায়। হাতে নাতে ধরা পড়ে একজন। আমার হাতে তো না ভাই, এই বস্তাটা তার হাতে ছিল না, এটা বস্তাতে কিছুই নাই ভাই। বেচাকেনা এবং সেবন দুটাই হচ্ছে, এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটা ঝটিকা ধাওয়াতে এভাবেই মাদক কারবারি মাদকগুলো ফেলে সটকে পড়েছে। সতর্ক কেন করে দিলেন? সতর্ক করে দিছি কেন, আপনি তো ভিডিও করতেছেন সেই জন্য বলছি যে সতর্ক করে দিছি যে আপনি চলে যান। ওই যে রাস্তার মধ্যে বইয়া খাই, এই ইয়াবাটা আপনি রাস্তায় বসে খান? ইয়াবা খাই, ট্যাবলেট খাই, সবই খাই। এগুলো একটা 10 টাকা বিক্রি করি। এগুলো তো মাদক, এগুলো যে অবৈধ এটা জানেন না? সবাই তো বিক্রি করে, আপনারা জানেন এটা। এখানে দেখেছেন 10 জনে বেচে, আমিও বেচছি। শেষ 60 পুরিয়া গাঁজা পাইছি আর 7 পিস ইয়াবা ট্যাবলেট পাইছি, সাথে অন্যান্য মাদক সেবনকারী অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে। চেষ্টা করি সবসময় এখানে যাত্রীরা যেহেতু আসা যাওয়া করে, জায়গাটা যেন এখানে বহিরাগত মুক্ত থাকে এবং নেশা সেবনকারীরা যেন এখানে অবস্থান করতে না পারে। পথে ঘাটে, প্রকাশ্যে, আড়ালে, সবখানে মাদকে সয়লাভ। কি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? সিএমপির দাবি, গত 6 মাসে মাদক সম্পৃক্ততায় 1238 জনকে গ্রেফতার ও 922টি মামলা হয়েছে। একটা নির্দিষ্ট পরিমাণ মাদক হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আটক রাখা যায়, এর বাইরে রাখা যায় না। এগুলো আইনগত প্রক্রিয়ার বিষয়। পুলিশে অ্যারেস্ট করে কোর্টে পাঠানোর পরে এক পর্যায়ে জামিনে চলে আসে আর কি। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের চিত্র একই। নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই বিষয়গুলোকে নজরদারি করছি এবং আমরা এটাকে অপরাধী যাতে করে মানে কোনো আইনের ফাঁক থেকে বের হয়ে না হতে পারে, আমরা সেই ধরনের সোচ্চার ব্যবস্থা গ্রহণ করছি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
আতঙ্ক আর অস্থিরতার অবসানে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বান্দরবানের দুর্গম সীমান্তে বসবাসরত বম সম্প্রদায়ের মানুষ। সশস্ত্র KNF-এর লাগাতার সংঘাত সংঘর্ষের ভয়ে ঘরছাড়া এসব পরিবার একে একে ফিরছে নিজ জন্মভিটায়। তাদের জন্য পরিবহন সেবা চালু করেছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রাম সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF আত্মপ্রকাশের পর সশস্ত্র সংঘাত সংঘর্ষ লেগেছিল পাহাড়ে। নিরাপত্তাহীনতায় শত শত বম পরিবার বসত ভিটা ছেড়ে মিজোরাম সহ আশপাশের এলাকায় আশ্রয় নেয়। সেনাবাহিনীর অভিযান এবং বিপদগামী বম যুবকদের আত্মসমর্পণ এবং পুনর্বাসনের উদ্যোগে পাল্টেছে চিত্র। এখন পর্যন্ত 531 জন বম ফিরেছে নিজ গ্রামে। নিরাপত্তা দিশা চিকিৎসা জন্য সেবা দিছে, শান্তিতে বসবাস করার জন্য যে আমাদের সেনাবাহিনীরা 2টা আমাদের গাড়ি অনুদান করছে। সেনাবাহিনী পাহাড়ি জাতি গোষ্ঠী জনবসতির জন্য বিভিন্নভাবে উপকারিতা দিয়ে যাচ্ছেন। শান্তিতে সবাই বসবাস করতে পারে আর শান্তিতে সবাই থাকতে পারে, এটা আমরা চাই। ফিরে আসা পরিবারগুলোর নিরাপদ যাতায়াত ও জীবনমান উন্নয়নে 2টি পরিবহন সেবা চালু করেছে সেনাবাহিনী। সুফল পাচ্ছে 17টি পাহাড়ি পাড়ার মানুষ। আপনাদের নিরাপত্তা রক্ষার জন্য আমরা এখানে আছি। আপনারা ভয় পাবেন, চলে যাবেন, এটা আমরা চাই না। আমরা আপনাদেরকে নির্ভয় দিতে চাই। আপনারা নির্ভয়ে আপনাদের এলাকায় থাকবেন, এলাকা নিরাপত্তা ঠিক আছে, শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিজ ভিটেমাটিতে ফিরে আসতে পেরে খুশি বম সম্প্রদায়ের মানুষ। সীমান্তের পাহাড়ি জনপদ আর অস্থির হবে না বলে আশা তাদের। গাড়ি পাওয়ার মাধ্যমে তারা যে তাদের উৎপাদিত কৃষি পণ্যগুলো বাজারজাত করতে পারবে। তাছাড়া রোগী বা প্রেগন্যান্সি মানে সব কিছুতেই এই গাড়িগুলো কিন্তু অনেক কাজে আসবে। শহীদুল সুমন, যমুনা নিউজ। দেশে হামু ডেঙ্গুর প্রকোপে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। গত 15 মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণ গিয়েছে 835 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে নতুন করে আরও 1005 জনের শরীরে হাম ও উপসর্গ দেখা গেছে। সন্তানদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের প্রকোপ রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেছে আরও 3 জনের। এই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 463 জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হলো 53 জনের। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়ালো 15,153 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু নিয়ে গত 24 ঘন্টায় ঢাকা 2 সিটি এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন 119 জন। এছাড়া সারা দেশেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সব বিভাগেই ডেঙ্গু আক্রান্তের হার উদ্বেগজনক হারে বেড়েছে। অদ্ভুত জটিলতায় কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল। পাসপোর্ট জটিলতায় আটকা কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। কিছু বিল বাকি থাকায় মেশিনের পাসওয়ার্ড দিচ্ছে না ঠিকাদার। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। স্বাস্থ্যসেবা নিয়ে নাজমুল হোসেনের 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল উত্তরের জেলাটির স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা। অথচ 7 বছর ধরে কোটি কোটি টাকা মূল্যের এসব চিকিৎসা সরঞ্জামাদি পড়ে আছে অবহেলায়। 2019 সালে এসব মেশিনারিজ চাহিদা অনুযায়ী নির্দিষ্ট স্থানে স্থাপন করা হয়, কিন্তু অচলই পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ব্যবহৃত না হলেও 172টি সরঞ্জামের জন্য প্রায় 12 কোটি টাকা বিল নিয়েছে ঠিকাদার। কিছু বিল পরিশোধ না হওয়ায় মেশিনের পাসওয়ার্ড দিচ্ছে না তারা। ইকো মেশিন একটা পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটা আমরা আসলে জানি না। আর ইটিটি চালু হচ্ছে না, ইটিটি ডেমো সফটওয়্যার দেওয়া, আর ইটিটি ডেমো সফটওয়্যারের কারণে আমরা ইটিটি চালাতে পারিনি। পোর্টেবল এক্সরে মেশিন, এটার মূলত কাজ হচ্ছে ওয়ার্ডে নিয়ে গিয়ে মুমূর্ষু রোগীদের এক্সরে করানো হয়। তো এটা ডিসফাংশন হওয়ার কারণে মুমূর্ষু রোগীগুলা ওয়ার্ড থেকে এখানে নিয়ে এসে আমাদের ফিক্সড মেশিনে এক্সরে করে দিচ্ছে। দামি দামি যন্ত্রপাতি মোটামুটি ওটি লাইট, ওটি টেবিল, তারপর হচ্ছে অটোক্লেভ, তারপর সাকশন মেশিন দীর্ঘ সময় ধরে মোটামুটি 5 থেকে 7 বছর থেকে পড়ে আছে, ব্যবহৃত হচ্ছে। এন্ডোস্কোপি মেশিন চালু হলে আমরা আশা করছি যে আমাদের এখানে অনেক রোগী আছে, বিশেষ করে আমাদের ওয়ার্ডে যারা ভর্তি রোগী থাকে, তো ভর্তি রোগীগুলোর আমরা হাসপাতালেই এই সেবাটা দিতে পারবো।
সব মেশিনারিজ সচল দেখিয়ে বিলের জন্য জোর তদবির চালাচ্ছে ঠিকাদার। এসব বিষয়ে যাচাই বাছাই কমিটি গঠন করা হলেও তা আলোর মুখ দেখেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত যন্ত্রপাতি চালুর আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবার জানবো যে এগুলা কিভাবে খোলা যাওয়ার একটা রাস্তা খুঁজে দিব আমাকে, তাহলে সরকারি টাকায় কেনা যন্ত্রপাতিরা পড়ে সরকারি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আমাদের দায়িত্ব অবহেলার মধ্যেও পড়ে। প্রতিদিন গড়ে 800 থেকে 1000 রোগী চিকিৎসার জন্য আসেন এই হাসপাতালে। ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। তাপস সরকার, যমুনা নিউজ। টানা কয়েকদিনের ভারী বর্ষণ, জোয়ারের পানি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নোয়াখালীর বিভিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কৃষি খাতে নেমে এসেছে বিপর্যয়। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। খেতে পানি জমে নষ্ট হচ্ছে সবজি, ধান ও বীজতলা। পুঁজি হারিয়ে দিশেহারা হাজারো কৃষক। নদীবেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়া। কৃষি এখানকার মানুষের প্রধান জীবিকা, কিন্তু সম্প্রতি টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে সবুজ ক্ষেত এখন জলমগ্ন। বৃষ্টি থেমে পানি নামতে শুরু করলেও স্বস্তি নেই কৃষকের। জমে থাকা পানিতে গাছের গোড়ায় পচন ধরে মারা যাচ্ছে সবজি গাছ, নষ্ট হয়ে যাচ্ছে বীজতলার চারা। চোখের সামনে তলিয়ে যেতে দেখছেন কয়েক মাসের শ্রম আর বিনিয়োগ। আমি 3 কাঠা জমিনে 15 কেজি ধান ফালাইছি, ফালাইবার পরে বীজটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে আবার বাজার থেকে করতে হইবে, আবার কিন নিয়ে আনি, তারপর আবার আরেক জায়গাতে জলাটা করতে হয়েছে। আমার বেগুন ক্ষেতটা অনেক নষ্ট হয়ে গেছে। এখন তো কোনো বীজ নেই, আবার কোনো লাগাবো ওই জমিতেও নাই। শুধু সবজি ক্ষেত নয়, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি। তলিয়ে গেছে আউশ ধান, আমনের বীজতলা, মৌসুমী শাকসবজি, ফলের বাগান, মরিচ ও পানের বরজ। প্রায় 25,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়। আর্থিক সংকটে পড়েছেন 80,000 কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের সহযোগিতা এখনো পর্যাপ্ত নয়। কৃষক যারা মাঠে এরকম ফসল ফলে আমাদের ফসলগুলো আসার সময় আমাদের যে 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা আমাদের ক্ষতি হয়ে যায় এক একটা বন্যার কারণে, কিন্তু কৃষক আবার নতুন করে চালান দিতে গিয়ে তাদের কিছুই থাকে না। আমি যে নতুন করে আবার কিছু করবো, আমার কাছে কিছুই নেই। যে আমাদের এলাকাতে কৃষি অফিসার আছে, উনিও আসি দেখেন। কৃষি বিভাগের দাবি, ইউনিয়ন ভিত্তিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে এরই মধ্যে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে প্রণোদনা ও সহায়তা পৌঁছে দেওয়া হবে। আর্থিকভাবে যদি হিসাব করি সম্ভব প্রায় 20 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। এটা আমরা প্রথমে প্রাথমিক একটা ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রেরণ করেছি, পরবর্তীতে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করেছি। এই প্রতিবেদনের প্রেক্ষিতে ভবিষ্যতে হয়তো প্রণোদনার কোনো কার্যক্রম আসলে সেটার মাধ্যমে কৃষকদেরকে পুনর্বাসিত করা হবে। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী টানা বর্ষণে 21,520 হেক্টর আউশ ধান, 1,920 হেক্টর আমন ধানের বীজতলা, 950 হেক্টর মৌসুমী শাকসবজি, 58 হেক্টর ফলের বাগান, 4 হেক্টর মরিচ এবং 10 হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখেছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটিকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার নিজেদের প্রতিবেদনে লোকসভায় উপস্থাপন করে পররাষ্ট্র বিষয়ক কমিটি। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনে কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশের বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। বলা হয়, বিদ্যমান আইন এবং প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হয়নি। হিন্দু মুসলিম সংঘর্ষ ঘিরে উত্তপ্ত নেপাল, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। পরিস্থিতি মোকাবেলায় অন্তত 4 জেলায় জারি করা হয়েছে কারফিউ। সহিংসতাপ্রবণ এলাকাগুলোয় বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীদের উপস্থিতি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। দোষীদের যথোপযুক্ত শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্থানীয় গুলবাজার এলাকায় 2 সম্প্রদায়ের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান গণেশ যাদব। তবে তার মৃত্যু পুলিশের নাকি বিপক্ষের গুলিতে হয়েছে তা অনিশ্চিত। পরিস্থিতি মোকাবেলায় সুনসারি, সাপ্তারি, সিরাহা ও ধনুষা জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে প্রশাসন।
বৃহস্পতিবারই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাসও দেন তিনি। মার্চে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল তার প্রথম জাতীয় ভাষণ। दुखद घटना र त्यसपछि केही जिल्लाहरू সরকারের পক্ষ থেকে দেশের জনগণ, নাগরিক সমাজ, ধর্মীয় সম্প্রদায়, সম্মানিত নেতৃবৃন্দ, সব রাজনৈতিক দল এবং দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আন্তরিক আহ্বান জানাচ্ছি। আপনারা শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য রক্ষা করুন। দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। শোক সন্তপ্ত পরিবারজনহरुमा। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীকেও দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ। বাড়ানো হয়েছে উপস্থিতি। রোববার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলা থেকে সহিংসতার সূত্রপাত। হিন্দু ধর্মাবলম্বীদের শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টানানো নিয়ে বিরোধের শুরু। দুপক্ষের সংঘর্ষে পুলিশ হস্তক্ষেপ করলে গুলিবিদ্ধ হন দুজন, যাদের একজন বৃহস্পতিবার, অপরজন রোববারই মৃত্যুবরণ করেন। নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০% হিন্দু, তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীরও বসবাস। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় শান্তি ফেরাতে অবশেষে অস্ত্র সমর্পণে রাজি হল হামাস। মার্কিন নেতৃত্বাধীন গাজার বোর্ড অফ পিসের সাথে হয়েছে সমঝোতা, যা নিজেরাই নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এর আগে ট্রুথ সোশ্যালে সমঝোতা বিষয়টি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপে আদৌ উপত্যকায় স্থায়ী শান্তি স্থাপিত হবে কিনা এ নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনে শান্তি প্রণয়নের অন্তরায় হামাস। স্বাধীনতাকামী সংগঠনটি কোনোভাবেই নিরস্ত্রীকরণে রাজি না হয় গাজা উপত্যকায় থামছে না হামলা, বর্বরতা। দফায় দফায় যুদ্ধবিরতি দেওয়া হলেও কার্যকর সমাধান আসছে না। এতদিন সিদ্ধান্তে অটল থাকলেও ট্রাম্পের শান্তি প্রস্তাবে অবশেষে মত পাল্টাচ্ছে হামাস। বৃহস্পতিবার বড় ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের তরফ থেকেও আসে একই ঘোষণা, দাবি করা হয় বিবিসির প্রতিবেদনে। আজ বোর্ড অব পিস হামাস এবং অন্য সব সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে। গাজায় শান্তি স্থাপনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইসরায়েল তার প্রাপ্য নিরাপত্তা পাবে। গাজার সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না। মূলত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির অন্যতম ধাপ হামাসের নিরস্ত্রীকরণ। অস্ত্র ছাড়ার পরই উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে ইসরায়েল। গঠিত হবে নতুন ফিলিস্তিনি সরকার, যা বোর্ড অফ পিসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। সর্বশেষ ধাপ হিসেবে গাজায় মোতায়েন করা হবে আন্তর্জাতিক বাহিনী আইএসএফ। এর পাশাপাশি চলবে পুনর্গঠন কার্যক্রম। তবে হামাস অস্ত্র ছাড়তে রাজি হলেও গাজায় স্থায়ী শান্তি প্রণয়ন প্রশ্নে কাটছে না সংশয়। ইসরায়েল প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে চুক্তির কোনো ধাপ কার্যকর করবে না, এই হুঁশিয়ারি দিয়েছে হামাস। বিশ্লেষকদের মতে হামাসের সাথে সম্পৃক্ত নয় এমন ছোটখাটো গোষ্ঠী ও মিলিশিয়া গ্রুপ চুক্তিটি ভেস্তে দিতে পারে। সমঝোতাটি গুরুত্বপূর্ণ, তবে এটি যুগান্তকারী সাফল্য কিনা তা অস্পষ্ট। আমার মনে হয় হামাস সব অস্ত্র সমর্পণ করছে না। তারা ছোটখাটো অস্ত্র নিজেদের কাছে রেখে দিলেও সংশয় দেখা দেবে। কিছু কট্টর ইসরায়েলি রাজনীতিক আছেন যারা গাজা থেকে সেনা প্রত্যাহার চান না, তারাই তুলতে পারেন এমন প্রশ্ন। শান্তি চুক্তি বাস্তবায়ন হলেও গাজার পরবর্তী শাসনভার উঠছে কাদের হাতে তা এখনও অনিশ্চিত। অনিক রহমান, যমুনা নিউজ। উত্তাল সমুদ্রে সাঁতার কেটে মরক্কো থেকে স্পেন যাওয়াকে কেন্দ্র করে চলছে তুলকালাম কাণ্ড। বৃহস্পতিবার একদিনেই দেশটির সেউটায় প্রবেশ করেছে প্রায় 50,000 মানুষ, যার জেরে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। বিপুলে অবৈধ অভিবাসীর ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে সমুদ্র পাড়ি দেওয়ার সময় ডুবে মারা গেছেন কমপক্ষে 18 জন। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে উত্তাল সমুদ্র পাড়ি দিচ্ছে হাজার হাজার মরক্কোর অভিবাসী। উন্নত ও নিরাপদ জীবনের আশায় দলে দলে পৌঁছাচ্ছেন স্পেনের সিউটায়। তাদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে স্প্যানিশ কর্তৃপক্ষ। অভিবাসীদের চাপ বাড়তে থাকায় সিউটা জুড়ে সেনা মোতায়েন করেছে স্পেন। বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাদ্রিদের কাছে জরুরি সহায়তা চায় স্থানীয় প্রশাসন। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। সম্প্রতি স্পেনের সর্বোচ্চ আদালত রায় দেয়, সিউটা বা মেলিলায় পৌঁছানোর পথে সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। সরকারের দাবি, এই রায়ের সুযোগ নিয়ে আরও বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ সমুদ্র পথে পাঠাচ্ছে পাচারকারীরা।
আমি কাস্তিয়াউসের দিক থেকে বালুচর পেরিয়ে এসেছি, এরপর মরক্কোর পুলিশের একটি দেয়াল টপকে প্রায় 200 মিটার সাঁতরে সীমান্ত অতিক্রম করেছি। এখানে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে, কিন্তু সমুদ্র পাড়ি দেওয়ার অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। পথ জুড়ে অনেক কষ্ট হয়েছে, পুলিশও আমাদের থামানোর চেষ্টা করেছিল। এদিকে অভিবাসীদের ঢল ঘিরে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। সীমান্তে আরও কঠোর নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো কঠোর অভিবাসন নীতি গ্রহণের দাবি তুলেছেন অনেক বাসিন্দা। এটা লজ্জাজনক। আমার মতে ট্রাম্পের মতো অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নীতি অনুসরণ করা উচিত। সীমান্তে নৌবাহিনী মোতায়েন করে সবাইকে ঠেকাতে হবে। সানচেজ এখনই ব্যবস্থা নিন, নইলে পদত্যাগ করুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সিউটা সফরে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অন্যদিকে অভিবাসী কেন্দ্রগুলোর উপচে পড়া ভিড়ে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। সিউটার পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপের রাজনৈতিক অঙ্গনও। সেনজেনের উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা, সামরিক স্থগিতের মতো পদক্ষেপ বিবেচনার কথা বলছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে স্পেন সরকার এটিকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছে। এর আগে 2021 সালে প্রায় 10,000 অভিবাসী প্রবেশ করেছিল দেশটিতে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।